মঞ্চে আছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আমাদের দাদা শুভঙ্কর দা, এতক্ষণ বললেন। এখানে দেবাশিস দা আছেন, মোস্তাক দা সহ আরও যারা রয়েছেন। এখানে রাজাদা ছিল, অশোক ভট্টাচার্য, তাতাদা, ওদেরকেও দেখলাম। আরও এখানে আমাদেরও পার্টির যারা নেতারা, বামফ্রন্টের নেতারা রয়েছেন। আপনারা যারা এখানে আছেন আমাদের কথা শুনছেন। বেশ খানিকক্ষণ ধরে আমাদের সভা চলছে। অনেকে বলেছেন, আপনারা অনেক কথা শুনেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যাই বলি না কেন, আমাদের বলার থেকে অনেক বেশি মূল্যবান আপনাদের নিজেদের প্রত্যেক দিনকার অভিজ্ঞতা। আপনাদের সেই অভিজ্ঞতা দিয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন। সামনের 19 তারিখ আপনারা ভোট দেবেন এবং আপনাদের সিদ্ধান্তের উপর আমাদের ভরসা আছে, আস্থা আছে। আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা আপনাদের বলছি। দেখুন, শুভঙ্কর দা যে কথাটা বলে শেষ করলো যে ভারতের সংবিধানকে রক্ষা করতে হবে। এখন বিজেপি আরএসএস যেরকমভাবে ভারতের সংবিধানকে পাল্টে দিতে চায়, বদলে দিতে চায়, দেশটাকে দখল করতে চায়, তার বিরুদ্ধে আমরা মরণপণ লড়াই করছি। এই লড়াইয়ে অনেকে একদিকে রয়েছে, বিজেপির সঙ্গে রয়েছে, অনেকে অন্যদিকে রয়েছে, অনেকে এরকমও রয়েছে, আপনারা জানেন, মাঝখানে ঝুলে আছে। যখন যেদিকে সুবিধা দেখবে সেদিকে হেলে পড়বে। কিন্তু যারা এখানে আপনারা আছেন, যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, হয়তো অনেক প্রশ্নে আমাদেরকে সমর্থন করেন না, বামপন্থীদেরকে সমর্থন করেন না, কংগ্রেসকে সমর্থন করেন না, এরকমও অনেক মানুষ আছেন। আপনারা কেউ আমাদের শত্রু নন। আপনাদের সবার কাছে আমরা হাত জোর করে আমাদের প্রার্থীর হয়ে, আমাদের জোটের হয়ে আমরা সমর্থন চাইছি। খালি একটাই কথা বলছি, আর 5টা প্রশ্নে আপনারা আমাদের সঙ্গে একমত না হলেও আপনারা জানেন, যদি কখনো এরকম দিন আসে, সংবিধান বাঁচানোর লড়াইয়ে, ভারতকে বাঁচানোর লড়াইয়ে সমস্ত পতাকা, এই দেশের সমস্ত রাজনৈতিক দলের পতাকা যদি কোনোদিন বিজেপির কাছে, আরএসএস এর কাছে বিক্রি হয়েও যায়, তাহলেও আপনারা জানেন, শেষ লড়াইয়ের দিনে দুটো পতাকা উড়বে ভারতের মাটিতে। যে দুটো পতাকা বিজেপির কাছে, আরএসএস এর কাছে বিক্রি হবে না, একটা কমিউনিস্ট পার্টির লাল পতাকা, একটা জাতীয় কংগ্রেসের তেরঙ্গা পতাকা। এই দুটো পতাকা কোনোদিন এই দুটো পতাকা, আমাদের অনেক দোষ আছে, আমাদের অনেক ত্রুটি আছে, আমাদের অনেক সাফল্য আছে, আমরা অনেক কিছু করতে পেরেছি, অনেক কিছু করতে পারিনি, আগামী দিনে করতে চাই, সব ঠিক। কিন্তু আর যাই করে থাকি না কেন, আমরা কোনোদিন না আরএসএস এর কাছে বিক্রি হয়েছি, না কোনোদিন আমরা আরএসএস বিজেপির কাছে বিক্রি হবো, আপনারা জানেন। দেখুন, এখানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা তৃণমূলকে গালাগাল দেওয়া যায়। এখন থেকে গালাগাল দেওয়া শুরু করলে কাল সকাল হয়ে যাবে, গালাগাল দেওয়া শেষ হবে না। ওরা এত গালাগাল খাওয়ার মতো কাজ করেছে, আপনারা সবাই জানেন। কিন্তু ওদেরকে গালাগাল দিয়ে সময় নষ্ট করে লাভ নেই। গালাগাল খেয়ে ওরা শুধরবে না। তৃণমূল এমন একটা দল, আপনারা জানেন, ওদের যতই আমরা গালাগাল দিই না কেন, গালাগাল খেয়ে ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দিতে পারে, তৃণমূল কোনোদিন ঘুষ খাওয়া বন্ধ করবে না। ওদেরকে গালাগাল দিয়ে সময় নষ্ট, আপনারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। আর বিজেপিও কোনোদিন গালাগাল খেয়ে দাঙ্গা করা বন্ধ করবে না। ওরা দাঙ্গা করার জন্যই জন্মেছে। কিন্তু আমরা আপনাদের এইটুকু বলতে চাই, কাবিল শেখের হয়ে সমর্থন চেয়ে, আমাদের বাম কংগ্রেস জোট প্রার্থীর হয়ে সমর্থন চেয়ে, আপনারা আমাদেরকে চেনেন, আমাদেরকে জানেন। বামপন্থীরা এবং কংগ্রেস যখন এর আগে দায়িত্ব পেয়েছে, মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা কি করতে পেরেছি, আমরা কি করতে চেয়েছি, আপনারা সব জানেন। 2004-এ আপনাদের আশীর্বাদে, আপনাদের সমর্থনে বাম কংগ্রেস সরকার, তারা দিল্লিতে দায়িত্ব নিয়েছিল। কংগ্রেসের প্রধানমন্ত্রী হয়েছিলেন মনমোহন সিং। ইউপিএর প্রথম সরকার, আমরা বামপন্থীরা বাইরে থেকে সমর্থন করেছিলাম। আমাদের পক্ষে সংখ্যা ছিল তখন, কংগ্রেসের সঙ্গে আমাদের সঙ্গে সংখ্যা ছিল। বিজেপির তখন 100-র কাছাকাছি আসন হয়ে গেছিল, আমাদের 3 ভাগের 1 ভাগ সংখ্যা ওদের ছিল, আমাদের অনেক মেজরিটি ছিল। সেদিন যদি ইউপিএ সরকার মনে করত, সেদিন যদি ডক্টর মনমোহন সিংরা মনে করতেন, সংখ্যার জোরে আমরাও এনআরসি করে লোককে তাড়ানোর আইন করতে পারতাম, আমরাও নোট বাতিল করে লোককে পথের ভিখিরি বানানোর আইন করতে পারতাম। আমরা সেই সব করিনি। সংখ্যার জোরে আমরাও ওয়াকফে সংশোধন করে লোকের সম্পত্তি দখল করার আইন করতে পারতাম, আমরা সেইগুলো করিনি। তার বদলে প্রথম ইউপিএ সরকার কি আইন করেছিল? 100 দিনের কাজের আইন করেছিল। গ্রাম বাংলাকে, গ্রাম ভারতকে 100 দিনের কাজ দিয়েছিল, যখন বামপন্থীরা এবং কংগ্রেস একসঙ্গে এসেছিল। আজকে আমাদের খারাপ লাগে, আমাদের কষ্ট হয় দেখলে। আজকে গোটা দেশের লোক 100 দিনের কাজের টাকা পায়, খালি আমাদের বাংলার মানুষ যারা কাজ করেছেন পান না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মোদী সরকার টাকা দিচ্ছে না, বন্ধ করে দিয়েছে 100 দিনের কাজের টাকা। তাই যদি হয়, এই যে কয়েক দিন আগে অবধি রাজস্থানে কংগ্রেসের সরকার ছিল, মোদীর সরকার চক্রান্ত করে রাজস্থানের টাকা আটকে দিয়েছিল। কংগ্রেসের সরকার, অশোক গেহলট মুখ্যমন্ত্রী ছিলেন, মামলা করে, সুপ্রিম কোর্টে লড়াই করে মোদীর কলার ধরেই টাকা উসুল করে এনেছিল। মমতা ব্যানার্জি, আপনি পাচ্ছেন না কেন? এত ব্যাপারে যান সুপ্রিম কোর্টে, এত ব্যাপারে মামলা করেন। চোরেদেরকে বাঁচানোর জন্য মামলা, লোকের চাকরি খাওয়ার জন্য মামলা, শেখ শাহজাহানের মতো ধর্ষককে বাঁচানোর মামলা, অনুব্রতর মতো মাফিয়াকে বাঁচানোর মামলা, দিয়ে আটকানোর মামলা। তো পারতেন না 100 দিনের কাজের টাকা চেয়ে মামলা করতে? ওনার তো এত ব্যাপারে এত মামলা করে উকিলের পেছনে এত টাকা খরচা করেন। আমরা বলেছিলাম, যদি 100 দিনের কাজের টাকা চেয়ে মামলা করতেন, আপনাকে রাজ্যের কোষাগার থেকে একটা পয়সা খরচা করতে হতো না। আমাদের পার্টির নেতা বিকাশ ভট্টাচার্য
পশ্চিমবঙ্গ সরকারের হয়ে বিনা পয়সায় মোদির বিরুদ্ধে মামলা লড়তো, ওই টাকা নিয়ে আসতো। করুন আপনি মামলা, কেন করলেন না? কে আটকে ছিল? উনি করেননি মামলা, কারণ উনি জানেন ওই মামলা করলে ওনার মুখে যদি চুনকালি লাগা, ওনার সরকারের এখনো বাকি থেকে কোথাও 2 ইঞ্চি জায়গা বাকি থাকে মুখে, যেখানে এখনো চুনকালি লাগেনি, ওই 2 ইঞ্চি জায়গা আর বাকি থাকবে না। গোটা দেশ দেখবে কিরকম ভাবে তৃণমূল 100 দিনের কাজের টাকা চুরি করেছে। এবং যারা এখানে কথাটা শুনছেন, খোলা মনে আপনাদের বলছি, আমার বলতে এটা ভালো লাগছে না, হয়তো শুনতে আপনারও ভালো লাগবে না, তবু সত্যি কথা সহজ করে বলছি, সহজ ভাষায় বলছি। তৃণমূল ভোটে জিততে পারে, আগামী 5টা ভোট জিততে পারে, আগামী 25 বছর ক্ষমতায় থাকতে পারে, তাহলে জেনে রাখুন আগামী 25 বছর আপনি আপনার কাজের টাকা পাবেন না। কেন 100 দিনের কাজের টাকা যা চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, তা প্রমাণিত। এরপরে যদি চোরেদের বিরুদ্ধে এফআইআর করে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা না দেওয়া হয়, তাহলে এমনকি আদালতের মাধ্যমেও মোদিকে বাধ্য করা যাবে না, মোদী সরকারকে বাধ্য করা যাবে না 100 দিনের কাজের টাকা দিতে। সেটা করতে গেলে কি করতে হবে? যারা চোর, যারা চুরি করেছে, তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। কিন্তু সে মামলা না মমতা ব্যানার্জি করবে, না কেন্দ্রের সরকার করবে। চাইলে কেন্দ্রের সরকারও করতে পারে, গ্রাম উন্নয়ন মন্ত্রকও করতে পারে, কিন্তু ওরা করবে না। ওরা কি করবে দেখছেন তো, ওদের মামলার চেহারা। এখানে যিনি বিজেপির প্রার্থী আছেন, নিজে দেবগ্রামে পঞ্চায়েত চালায় তৃণমূলের সঙ্গে মিলে, বিজেপি আর তৃণমূলের যৌথ পঞ্চায়েত চলে, সেই আবার বিধানসভায় বিজেপির প্রার্থী। এরা কি লড়াই করবে? এরা কি মামলা করবে? তাই আমরা বলছি একটাবার আমাদেরকে সুযোগ দিন। যে কাজ ওরা করতে পারেনি, ওরা চুরি করেছে, আমরা সেই ব্যবস্থা আবার করব। শুধুমাত্র মামলা করে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিয়ে ওই টাকা ফেরত আনাই নয়, তার পাশাপাশি 100 দিনের কাজকে আগামী দিনে সুযোগ পেলে আমরা বাংলায় 200 দিন করতে চাই। আজকে এটা সেমিফাইনাল হচ্ছে, এটা সেমিফাইনাল ম্যাচ হচ্ছে। 11 মাস পরে বিধানসভার ভোট হবে, ফাইনাল ম্যাচ হবে। যদি আপনারা আশীর্বাদ করেছেন, আপনারা দোয়া দিয়েছেন, আমরা সেই লড়াইয়ে জিততে পেরেছি। বাংলায় 100 দিনের কাজ 200 দিন হবে। 100 দিনের টাকা দেবে কেন্দ্রের সরকার, 100 দিনের কাজ দেবে রাজ্যের সরকার। এবং কাজ করার পরে 45 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে কাজের টাকা ঢুকবে। কোন নেতার কাছে, কোন পাড়ার পঞ্চায়েতের নেতার কাছে আপনার ব্যাংকের পাসবই, আপনার জব কার্ড জমা রাখতে হবে না। এই ব্যবস্থা আমরা করতে চাই, যদি আমরা সেই সুযোগ পেয়েছি। মোদী ভেবেছিল, যেরকম এর আগে ইলেকট্রাল বন্ডের আইন পাশ করে ভেবেছিল কোটি কোটি পয়সা কামাবে, কেউ জানতে পারবে না, আমার সংখ্যার জোর আছে, আমি ইলেকট্রাল বন্ড খাবো। সেরকম ভেবেছে আমার সংখ্যার জোর আছে, আমি ওয়াকফ দখল করব। ওয়াকফে সংশোধনী পাশ করিয়েছে। আমরা বলছি মোদির যা সংখ্যার জোর ছিল, ওই সংখ্যার জোরের মুখে ধুনো জেলে দিয়ে ওয়াকফের আইন আমরা বদল করিয়েছি। মোদির ওয়াকফের, আমরা এর আগে ইলেকট্রাল বন্ড বাতিল করিয়েছি, মোদির ওয়াকফের আইন আমরা বদল করাবো। ওই ওয়াকফের আইন আমরা লাগু হতে দেব না, পারবে না। মোদি ওয়াকফের যে সংশোধনী এনেছে লাগু করতে পারবে না। ওর বিরাট চিন্তা, মোদির বিরাট চিন্তা, অমিত শাহর বিরাট চিন্তা, ওয়াকফ বোর্ডে কেন হিন্দু নেই, কেন মুসলমান ছাড়া হিন্দুরা ওয়াকফে ঢুকতে পারবে না। আরে বিজেপি কে বলছি, আরএসএস কে বলছি, আপনারা তো নাকি হিন্দুদের জন্য পার্টি করেন, নাকি দুদিন আগে শুভেন্দু এসে নাকি অনেক হিন্দু 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 করে গেছে শুভেন্দু অধিকারীকে। আর শুভেন্দু অধিকারীর, আমার কথাটা বলতে খারাপ লাগছে, এটা আমার কথা নয়, এটা শুভেন্দুর নিজের কথা। বরাবর জানতাম উনি নাকি শিশিরের বাচ্চা, কদিন আগে দেখি নিজেই বলছে আমি মোদির বাচ্চা। লোকের দল পাল্টালে পতাকা পাল্টে যায় শুনেছিলাম, বাপের নাম পাল্টে যায় প্রথম দেখলাম। যাকে তো মোদির বাচ্চা শুভেন্দুকে বলছি যে মোদিকে একবার জিজ্ঞেস করবেন, এত হিন্দু 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 করছে, হিন্দুদের নিয়ে চিন্তা, তো হিন্দুদের উত্তর ভারতে যে বড় বড় হিন্দু মন্দির আছে, তাদের কমিটিতে, তাদের বোর্ডে কোন মুসলমানকে ঢোকাতে হবে না, আমি ছেড়েই দিলাম। ওই কমিটিগুলোতে ব্রাহ্মণ বাদে দলিত হিন্দুকে, নমশূদ্র হিন্দুকে আপনারা ঢুকিয়ে দেখান, বিজেপি ঢুকিয়ে দেখান, আরএসএস ঢুকিয়ে দেখান। দেবে ঢুকতে, দেবে ঢুকতে, দিক আরএসএস ওই মন্দিরের কমিটিগুলোতে ব্রাহ্মণ ছাড়া, যাদেরকে নিচু জাত বলে, যাদেরকে পায়ের তলায় রাখে, যাদেরকে দলিত বলে, দিক ঢুকতে সেই মন্দিরের কমিটিতে। ওয়াকফে মুসলমান ছাড়া অন্যরা কেন ঢুকবে না, তাই নিয়ে চিন্তা। প্রত্যেকদিন খবরের কাগজের পাতা উল্টালে উত্তরপ্রদেশের খবর, হরিয়ানার খবর, মধ্যপ্রদেশের খবর, কি না দলিত পরিবারের ছেলে কুয়ায় জল তুলতে গেছিল, কুয়ায় ডুবিয়ে মেরেছে। কেন না তুই জল তুলছিলিস বলে আমাদের কুয়োর জল নোংরা হয়ে গেছে, আমরা উঁচু জাত, এই কুয়োর জল খাবো কি করে। মন্দিরে ঢুকতে দেয় না,
স্কুলে পড়তে দেয় না, দলিত পরিবারের মেধাবী ছেলে মেধাবী মেয়ে স্কুলের বেঞ্চে বসতে দিচ্ছে না, কি না সে ব্রাহ্মণের ছেলে মেয়ের সঙ্গে স্কুলে বসে পড়তে পারবে না। এই হচ্ছে বিজেপি, এই হচ্ছে আরএসএস, ওদের আবার ওয়াকফ নিয়ে চিন্তা। আর এখানে আছে আমাদের মমতা ব্যানার্জি, তার আবার ডায়লগ বলছে ওয়াকফের বিরুদ্ধে যদি মিটিং করতে হয়, মিছিল করতে হয়, পশ্চিমবাংলায় করতে পারবে না, আমরা তো বাংলা আইন করিনি, দিল্লিতে আইন হয়েছে, দিল্লিতে গিয়ে মিটিং করো মিছিল করো। কেন? আজকে রান্নার গ্যাসের দাম বাড়ে তো দিল্লি থেকে বাড়ে, পশ্চিমবাংলা তো রান্নার গ্যাসের দাম বাড়ায় না, কোনো রাজ্য বাড়ায় না। তো রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়লে আমরা বাংলায় মিটিং মিছিল করি না? কেরোসিন তেলের পেট্রোলের ডিজেলের দাম বাড়লে আমরা বাংলায় মিটিং মিছিল করবো না? এনআরসি পাস হলো, সিএ পাস হলো, তো দিল্লির পার্লামেন্টে পাস হলো, বাংলায় তো পাস হয়নি, আমরা বাংলায় মিটিং মিছিল করিনি। মমতা ব্যানার্জি আপনি মিটিং করেননি, তাহলে ওয়াকফ নিয়ে কেন করতে পারবো না? আইন করে ওয়াকফের জমি দখল হবে, ওয়াকফের সম্পত্তি লুট হবে, আর বাংলার কোনো গরিব মুসলমান, সাধারণ ঘরের সাধারণ মুসলমান, হয়তো যার ঠাকুরদা এক সময় জমি দিয়ে গেছিল ওয়াকফকে স্কুল করার জন্য, কলেজ করার জন্য, হাসপাতাল করার জন্য, আজকে সেই মানুষটা যখন দেখছে তার দেওয়া, তার ঠাকুরদার দেওয়া সেই জমি সমাজের জন্য, সেই জমি লুট করছে মোদি, আদানিকে আম্বানিকে বেচবে বলে, সে তার বিরুদ্ধে কথা বলবে নিজের বাড়িতে, বাড়ির বাইরে এসে, নিজের গ্রামে দাঁড়িয়ে, নিজের পাড়ায় দাঁড়িয়ে, নিজের রাস্তায় দাঁড়িয়ে বলতে পারবে না? আপনাকে যদি ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করতে হয়, আপনাকে প্লেনের টিকিট কেটে, রাজধানী এক্সপ্রেসের টিকিট কেটে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে। কেন মমতা ব্যানার্জি আপনি চান না পশ্চিমবাংলায় আন্দোলন হোক ওয়াকফের বিরুদ্ধে? আমরা জানি না বাংলায় ওয়াকফকে লুট করার জন্য কোনো মোদি লাগে না, কোনো অমিত শাহ লাগে না। এখানে যিনি আজকে তৃণমূলের প্রার্থী, দেখুন আমাদের কাছে কোনো ভোট কোনো প্রার্থীর সঙ্গে প্রার্থীর লড়াই নয়। আর যে কারণে আজকে এই বাই ইলেকশন হচ্ছে, এর আগে এমএলএ ছিলেন নাসিরউদ্দিন সাহেব, মারা গেছেন, সেখানে বাই ইলেকশন। আজকে কথাটা বলতে খারাপ লাগছে, একজন মানুষ কয়েকদিন আগে মারা গেছেন, তার ব্যাপারে খারাপ কথা বলতে চাই না এখানে দাঁড়িয়ে, কিন্তু ইতিহাসের বিচার খুব নিষ্ঠুর। কাল যদি আমি ভালো কাজ করে মারা যাই, দুটো লোক ভালো বলবে, আর যদি আমি কোনো খারাপ কাজ করে এখানে এসছি, এখানে যাওয়ার সময় আপনাদের পকেট মেরে চলে যাই এখান থেকে, আর তারপরে কালকে খবর পান আমি মারা গেছি, তো আজকে আপনার পকেট মেরে গেছি, আপনি কি আমি মারা গেছি খবর পেয়ে ভালো কথা বলবেন আমার নামে? খারাপ কথাই বলবেন, বলে ছেলেটা চোর, পকেট মার, আমার এখানে এসেছিল, পকেট মেরে গেছিল, এখন মারা গেছে খবর পাচ্ছি। ভাবতে খারাপ লাগে, বলতে খারাপ লাগছে, কিন্তু কথাটা তো মিথ্যে নয় যে এই গোটা পলাশী থেকে শুরু করে এই নদিয়ার কোটি কোটি টাকার ওয়াকফের সম্পত্তি এই নাসিরউদ্দিন সাহেব লুট করেছেন। বলুন সত্যি বলছি না মিথ্যে বলছি? এখানে তৃণমূলের যিনি প্রার্থী আছেন, অনেক বড় বড় কথা বলছেন, মিটিং করছেন, মিছিল করছেন। আপনাকে বলছি দিদি ভাই, আপনাকে কোনো মিটিং মিছিল করতে হবে না, অত পরিশ্রম করতে হবে না। এমনি আপনি সুখী মানুষ, কি রোদের মধ্যে এত ঘুরছেন, মিটিং মিছিল করছেন, দরকার নেই। আপনি খালি একটা প্রশ্নের উত্তর দিন, যদি উত্তর দিতে পেরেছেন তাহলে আমরা আপনার হয়ে বলবো আপনাকে যেন সবাই ভোট দেয়। আপনি কৃষ্ণনগর শহরের যে বাড়িটায় ছোট থেকে বড় হয়েছেন, বলুন সেই ওয়াকফ, ওই বাড়িটা ওয়াকফের সম্পত্তি নাকি আপনার বাবার পরিশ্রমের টাকায় তৈরি করা বাড়ি? আপনি বলুন। কৃষ্ণনগরের এই বাড়িতে, যে বাড়িতে তৃণমূলের এই প্রার্থী বড় হয়েছেন, এমএলএ সাহেবের মেয়ে, প্রাক্তন এমএলএ সাহেবের মেয়ে, ওই বাড়িটা ওয়াকফের সম্পত্তি লুট করে চালাচ্ছে। ওখানে মুসলমান পরিবারের ছেলে মেয়েদের জন্য হোস্টেল হওয়ার কথা ছিল। আজকে আপনার এই পাড়ার এই গ্রামের কোনো গরিব ছেলে, গরিব মেয়ে যদি কৃষ্ণনগরে পড়াশোনা করতে যায়, থাকার জন্য ঘর ভাড়া পায় না, মাথা গোজার ঠাই পায় না, তার জন্য একটা হোস্টেল হওয়ার কথা ছিল। আপনার ঘরের ছেলেটা, আপনার ঘরের মেয়েটা পড়তো, সেই জমি, সেই বাড়ি বছরের পর বছর দখল করে রেখে দিয়েছে। এখানে কবরস্থানের জমি থেকে কারবালা মাঠ, 6 বিঘে না 7 বিঘের মাঠ, একটার পর একটা ওয়াকফের সম্পত্তি। এই নাসিরউদ্দিন সাহেব বছরের পর বছর লুট করেননি, দখল করেননি। আজকে কেউ মারা গিয়ে থাকতে পারেন, কিন্তু সত্যিটা সত্যি থাকে, সত্যিটা মিথ্যা হয়ে যায় না। এই নাসিরউদ্দিন সাহেবকে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার ওয়াকফের মেম্বার বানিয়েছিলেন, ওয়াকফ বোর্ডের। গোটা বাংলায় ওয়াকফের কোটি কোটি টাকার সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি এই নাসিরউদ্দিন সাহেব, এই ববি হাকিম, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বছরের পর বছর এরা লুট করেছে, বছরের পর বছর চুরি করেছে। যারা এখানে আছেন আপনাদের বলছি, কালকে দরকার হলে যাবেন। যদি আমার কথা মিথ্যে হয়, কালকে সন্ধ্যেবেলা আবার এখানে আসবো, এসে কান্দরোড বস করে যাব। কালকে সকালবেলা চলুন। আমার বাড়ি যেখানে কসবায়,
ওখানে বাইপাসের ধারে দেখিয়ে দেবো আপনাদেরকে জমি, কবরস্থানের জমি, ওয়াকফ প্রপার্টি, কবরস্থানের জমি। তাও কি কোনো জমি কবরস্থান করার জন্য অ্যালোকেট হয়েছে, এখনো কবরস্থান শুরু হয়নি এমন জমি নয়। কবরস্থান ছিল ওখানে, ওখানে মাটি হতো, দফন হতো, অনেক মানুষের মাটি হয়েছে ওখানে, মাটির তলায় অনেকের আপনজন শুয়ে আছেন, চালু কবরস্থান। সেই কবরস্থানের জমির ওপর মাল্টি স্টোরেড হাই রাইজ বিল্ডিং বানিয়ে দিয়েছে জাভেদ খান ওখানে। মানুষ নিজের আপনজনকে হারিয়ে সেখানে মাটি দিয়ে গেছিল, তাদের বুকের ওপর বিল্ডিং তৈরি করে মারওয়ারি ব্যবসাদারদেরকে বেচে দিয়েছে। চলুন কালকে সকালবেলা চলুন দেখিয়ে দেবো, কালকে সকালবেলা। কোটি কোটি টাকার ওয়াকফের সম্পত্তি এই বাংলায়, এই মমতা ব্যানার্জির আশীর্বাদে এই নাসিরউদ্দিনরা লুট করেছেন। এখন কি ওদের ছেলে মেয়েরা জেনে গেছে বাবা তৃণমূল করে ওয়াকফের সম্পত্তি লুট করে গেছে, এখন সম্পত্তিগুলোকে রক্ষা করতে গেলে আমাকেও তৃণমূল করতে হবে, নাহলে সম্পত্তি আবার বেহাত হয়ে যাবে। আর যদি আমি তৃণমূলের এমএলএ হয়ে গেছি, তাহলে যা ওয়াকফের সম্পত্তি বাবা লুট করে রেখে গেছিল সেগুলো থাকবে, তার সঙ্গে আরো সম্পত্তি দিনকে দিন বাড়তে থাকবে, নতুন নতুন লুট হতে থাকবে। আপনাদেরকে বলছি কতদিন এই রাজনীতি চলবে, কতদিন এই লুট এই নোংরামি চলবে। অনেক রাত হচ্ছে, আমাদের সভা শেষ করতে হবে। আমি আপনাদের কাছে এইটা বলে বিদায় নিচ্ছি, দেখুন এই ভোটে সরকার পাল্টাবেন, আপনারা জানেন নিশ্চয়ই, আমার আগের বক্তারাও বলেছেন, আপনারা সবাই জানেন। কিন্তু আজকে পশ্চিমবাংলার অবস্থা হচ্ছে, আপনারা দেখছেন অনেক মানুষ যেমন এরকম আছেন যারা বিজেপিকে পছন্দ করেন না বলে বাধ্য হয়ে তৃণমূলকে ভোট দিচ্ছেন বিজেপিকে আটকানোর জন্য, তেমন আবার এরকমও অনেক মানুষ আছেন যারা তৃণমূলের সরকারটাকে পাল্টাতে চায়। কিন্তু তাদের কাছে ব্যাপারটা কি, যে তৃণমূলকে যদি হারাতে হয়, এখন বামপন্থীরা নেই, এখন কংগ্রেস নেই বিধানসভায়, এখন তৃণমূলের সরকারকে ধাক্কা দিতে গেলে আমাকে বিজেপিকেই দিতে হবে ভোট, তাছাড়া আমার আর কাকে আর ভোট দেবো তৃণমূলের বিরুদ্ধে। এরকমও বহু মানুষ আছেন। আজকে সেই মানুষগুলোর জন্য আপনাদের বলছি, যদি আপনারা এখান থেকে আমাদেরকে জেতান, আমাদের প্রার্থীকে যদি আপনারা এখান থেকে জিতিয়ে পাঠান, তাহলে এই সমস্ত তৃণমূল বিরোধী মানুষও জানবেন যে পশ্চিমবাংলার রাজনীতি মানে খালি একদিকে তৃণমূল একদিকে বিজেপি নয়, এর বাইরে কংগ্রেস আছে, বামফ্রন্ট আছে। বাম কংগ্রেস জোটকেও আমি ভোট দিতে পারি তৃণমূলের বিরুদ্ধে। আজ থেকে 11 মাস পরে যখন বিধানসভার ভোট হবে, তখন সমস্ত তৃণমূল বিরোধী ভোট একা বিজেপি বসে বসে খেতে পারবে না। তৃণমূল বিরোধী মানুষ যারা সাম্প্রদায়িক নন, তৃণমূল বিরোধী মানুষ যারা হিন্দু মুসলমান করতে চান না, তৃণমূল বিরোধী মানুষ যারা ডেভেলপমেন্টের, উন্নয়নের রাজনীতি পাশে দাঁড়াতে চান, তারা জানবেন যে তৃণমূলের বিরুদ্ধে বাম কংগ্রেস লড়ছে, ওদের ভোট বাড়ছে, ওদের সমর্থন বাড়ছে, ওদের সঙ্গে যাই। তা যদি করতে পেরেছেন, তা যদি আমরা করতে পেরেছি, 2026-এর ভোট হয়তো কে বলতে পারে পশ্চিমবাংলায় 2026-এর ভোট হয়তো অনেক বছর অব্দি বিজেপির শেষ বিধানসভা ভোট হবে। এরপরে হয়তো বিজেপি আর দলটাই থাকলো না পশ্চিমবাংলায়, যদি সত্যি সত্যি তৃণমূলের বিকল্প হিসেবে বাম কংগ্রেসকে মানুষ জিতিয়ে আমাদেরকে সেই সুযোগ দেন। তাই আপনাদের সবার কাছে আবেদন থাকবে, যদি আপনারা মনে করেন এই সুযোগটা আমাদের প্রাপ্য, সামনের বিধানসভা ভোটের দিকে তাকিয়ে 11টা মাস আমাদেরকে কাজ করার সুযোগ দিন, এলাকায় কাজ করার সুযোগ দিন, রাজ্যের রাজনীতিতে নতুন করে হাওয়া বদলের সুযোগ আমাদেরকে দিন। আপনাদের সবার কাছে আবেদন থাকলো, সবাই ভালো থাকবেন, নমস্কার।